ওকে, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে যে ২ টা টপিক পড়েছিলাম, সেই ২ টার মধ্যে ছিল হচ্ছে আয়তক্ষেত্র আর হচ্ছে বর্গ। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গ নিয়ে আরেকটু কথাবার্তা বলব। তারপর আমরা সামুদ্রিক বা রম্বসের দিকে যাব। ১ম আমি যেটা করছি সেটা আপনাদের একটু লাস্ট ক্লাসের কিছু অংশ আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের আমরা আয়তক্ষেত্রের কিছু সূত্র দেখেছিলাম। তো আমাদের মনে আছে যে আয়তক্ষেত্রের ২ টা কর্ণ থাকে এবং একটা কর্ণ আরেকটা কর্ণকে সমান ২ ভাগে ভাগ করে। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা অনেক কাজের। একটা কর্ণ আরেকটা কর্ণকে সমান ২ ভাগে ভাগ করে এবং কর্ণ ২ টা সমান ছিল। আমাদের মনে আছে আয়তক্ষেত্রের ২ টা কর্ণ এবং ২ টাই পরস্পরের সমান। আর একটা কর্ণ আরেকটা কর্ণকে ২ ভাগে ভাগ করে ফেলে। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। এরপর আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর কর্ণ ছিল √a²+b²। কর্ণ ছিল √a²+b²। কর্ণটা কিভাবে আসে আমরা বের করে দেখিয়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে বর্গক্ষেত্র। সেখানেও আমরা দেখেছিলাম কর্ণ কিভাবে বের করতে হয়। কর্ণ ছিল √2 a আর ক্ষেত্রফল ছিল a²। তো আপনাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ক্ষেত্রফল কত? এখন পর্যন্ত আমাকে কেউ সমস্যা জানাননি মেসেঞ্জারে। সবাই তো মেসেঞ্জারে সমস্যা জানান। তো আমি ধরে নিচ্ছি আপনারা পারেন। তারপর যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আমি বুঝিয়ে দিব। তো এখানে এটা নিয়ে আমি আরেকটু কথা বলি। সেটা সেটা হচ্ছে এই ধরনের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো আসে পরীক্ষায়। বিশেষ করে রিটেন যে পরীক্ষাগুলো আছে, আ বিসিএস ছাড়া অন্যান্য যে জবের রিটেন গুলো আছে, সেখানে এটা একটা মাস্ট বি ম্যাথ। এটা থাকেই। এইখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সম্পর্ক দিয়ে দেয়। বিস্তার হচ্ছে এখানে প্রস্থ। তো আমাদের প্রশ্নটা বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। সবসময় কি হয়, বিস্তার থেকেই হচ্ছে দৈর্ঘ্যটা বড় হয়। কারণ দৈর্ঘ্য আমরা জানি আয়তক্ষেত্রে সবসময় বড়। তো এখন কথা হচ্ছে যে বিস্তার যদি আমরা ধরে নিই x, তাহলে দৈর্ঘ্য হবে তার ৩ গুণ। তাহলে হবে 3x। তাহলে আমরা একটা পেয়ে গেলাম হচ্ছে x, আরেকটা পেয়ে গেলাম হচ্ছে 3x। এখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এখন যাই বের করতে বলুক না কেন আমরা সেখান থেকে আ আমরা আমাদের সেটা যদি পরিসীমা হয়, যদি আমাদের পরিসীমা হয়, পরিসীমা বের করতে পারবো বা হচ্ছে ক্ষেত্রফল হলে ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখানে যেহেতু ক্ষেত্রফলের কথা বলা আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তার মানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা কাজে লাগিয়ে আমরা ক্ষেত্রফল ধরে নিব। তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল 3x আর প্রস্থ হচ্ছে x। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা যদি লিখি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, লিখলে আমরা সমান ৩০০ ধরতে পারবো। কারণ এখানে ক্ষেত্রফল, আমরা জানি এখানে ক্ষেত্রফলটা দেয়া আছে কত? ৩০০। আমরা ধরে নিব হচ্ছে দৈর্ঘ্য x, 3x আর প্রস্থ হচ্ছে x। এই যে আমি এখানে লিখছি একটু, দৈর্ঘ্য হচ্ছে 3x, হ্যাঁ? আর ইনটু প্রস্থ হচ্ছে x। এটা যদি আমি ইকুয়াল করি তাহলে পাওয়া যাবে হচ্ছে ৩০০। এই সমীকরণ থেকে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিতে পারবো। x এর মানটা বের করলেই দৈর্ঘ্য বের হয়ে যাবে, প্রস্থ বের হয়ে যাবে। আর দৈর্ঘ্য আর প্রস্থ বের হয়ে গেলে সেখান থেকে আমরা পরিসীমা বের করতে পারবো। এখান থেকে বের হবে কিভাবে? আমরা যদি পড়ালেন করি, 3x² সমান যদি করি ৩ দিয়ে ২ পাশে ভাগ করলে তাহলে হবে x² সমান ১০০। x এর মান পেয়ে যাবো ১০। তাহলে আমরা ৩ দিয়ে ভাগ করলে x² সমান পাচ্ছি ১০০। তারপরে x এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে ১০। তাহলে x এর মান যদি ১০ পেয়ে যাই, আপনারা সলভ করলে বুঝবেন। x এর মান ১০ পেয়ে গেলে 3x এর মান আমরা পেয়ে যাবো। তাহলে 3x এর মান হয়ে যাবে ৩ × ৩০। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, এখন পরিসীমা বের করা একবারে সহজ। পরিসীমার সূত্র হচ্ছে সবগুলো বাহুর যোগফল, অথবা আমরা পড়েছিলাম এভাবে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের ৩০ আর প্রস্থ হচ্ছে ১০। তাহলে এখানে করলে আসে, হিসাব করলে ৮০ আসে। ৩০ আর ১০ ৪০ ইকুয়াল টু সমান হচ্ছে ৮০। ৪০ ইনটু 2 সমান হচ্ছে ৮০। এই ছিল আমাদের ম্যাথটা। তো এখন আমি এই ম্যাথটা কেন করালাম? এটার কারণ হচ্ছে আপনাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেখানেও এরকম একটা ম্যাথ দেওয়া আছে। ধরেন এইখানে আমরা বলেছি হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের ৩ গুণ। এটা না বলে যদি আমি বলতাম দৈর্ঘ্য প্রস্থের থেকে ১০ মিটার বেশি বা দৈর্ঘ্য প্রস্থের থেকে ৫ মিটার বেশি, এরকম যদি বলতাম, তখন আমরা কি করতাম? তখন আমরা কি করতাম? দৈর্ঘ্য ধরেন এই ম্যাথটায় বলা আছে দৈর্ঘ্য প্রস্থের থেকে ১০ মিটার বেশি। জাস্ট এই ম্যাথটাই চেঞ্জ করে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ থেকে ১০ মিটার বেশি। এইটাই জাস্ট দেয়া আছে ধরেন। জাস্ট এই ম্যাথটা আমরা চেঞ্জ করলাম যে দৈর্ঘ্য প্রস্থের থেকে ১০ মিটার বেশি। সেক্ষেত্রে আমরা প্রস্থ ধরলাম x আর দৈর্ঘ্যটা হয়ে যাবে x প্লাস 10। অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা হয়ে যাবে x প্লাস 10 আর 3 টা থাকবে না। যেহেতু বলা আছে এখানে দৈর্ঘ্য প্রস্থের থেকে ১০ মিটার বেশি, তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম হচ্ছে প্রস্থ ধরলাম x আর দৈর্ঘ্য বলা আছে তার থেকে ১০ মিটার বেশি। এখন যদি বলা থাকে যে দৈর্ঘ্য প্রস্থের থেকে ১০ মিটার বেশি এবং ক্ষেত্রফল হচ্ছে ৩০০, তার পরিসীমা কত? অথবা তার বাহুর দৈর্ঘ্য কত? এরকম করে দেয়া থাকতে পারে। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা দেখব এই ধরনের ম্যাথ গুলোতে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্কটা কি দেওয়া আছে
সেখান থেকে আমরা যেটা করব, যেটা দেয়া আছে সমীকরণে সেটা বের করব। এখানে যেমন ক্ষেত্রফলের মান দেয়া আছে। তাহলে আমরা ১ম এ ক্ষেত্রফলের মানটা বের করে নিব। ক্ষেত্রফল বের করার পরে তারপর যেটা চাবে সেটা বের করব। মোট কথা হচ্ছে এখানে আমাদের x এর মানটা লাগবে। তাহলে আমরা x টা ১ম এ ধরে নিয়ে তারপরে কাজ হবে x টা বের করে নেওয়া। তারপর প্রশ্নে যেটা চাবে সেই অনুযায়ী আমরা হচ্ছে মান বের করব। এটা হচ্ছে এক ধরনের ম্যাথ এখানে, ক্ষেত্রফল নিয়ে ম্যাথ। এখন আমরা এই ম্যাথ গুলোর পরে যেটা দেখব সেটা হচ্ছে আপনার আরো যে ম্যাথ গুলো আছে। এখানে আয়তক্ষেত্র থেকে যে ম্যাথ গুলো আসে একটু মাথায় জাস্ট একটু নোট করে রাখেন সবাই। মাথার মধ্যে আপনারা জাস্ট শুনে রাখেন কথাটা। সেটা হচ্ছে আমরা এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ থেকে ক্ষেত্রফল বের করতে পারি। দৈর্ঘ্য আর প্রস্থ থেকে ক্ষেত্রফল বের করি। আপনারা চাইলে লিখে নিতে পারেন। আমরা এখান থেকে কি, কি ধরনের ম্যাথ পরীক্ষায় পাবো আরকি। একটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া থাকবে। সেখান থেকে ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা। এগুলো একবারে সিম্পল ম্যাথ। সব মান দেয়া আছে। ঘোরানো কিছু নাই। দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে। সেখান থেকে ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা আর কর্ণ বের করা। এই ৩ টা জিনিস আপনার বের করতে বলতে পারে। তো এই ম্যাথ গুলো আমরা মুখোমুখি করতে পারি। যেমন বলা আছে দৈর্ঘ্য ১০, প্রস্থ ৫, ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে গুণ করলে হবে ৫ × ৫০। এটা হচ্ছে এক ধরনের ম্যাথ। আবার এখানে আবার বলতে পারে দৈর্ঘ্য দেয়া আছে ১০, প্রস্থ ৫, পরিসীমা কত? আমরা জানি পরিসীমা হচ্ছে ৪ বাহুর যোগফল। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ২ টা, ১০, ১০, ২০। প্রস্থ হচ্ছে ৫, ৫, ১০। ২০ আর ১০ যোগ করলে আসে পরিসীমা ৩০। তাহলে পেয়ে গেলাম পরিসীমা ৩০। আবার বলতে পারে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের সূত্র আমরা পড়েছিলাম √a² + b²। রুটের ভিতরে আমরা কি করব? a এর মানটা বসাবো আর b এর মানটা বসাবো। তাহলে এখানে a এর মান হচ্ছে ১০, ১০² প্লাস b এর মান হচ্ছে ৫, ৫²। ১০ × ১০ = ১০০, ৫ × ৫ = ২৫। যোগফল হয় ১২৫, √১২৫। এই হচ্ছে আপনার ১ম যে স্টেপটা, সেখানে ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। ২ নাম্বার স্টেপ হচ্ছে এরকম এখন যেটা করলাম আমরা, দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক দেয়া থাকবে। দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক দেয়া থাকবে। তার সাথে একটা এডিশনাল মান দেয়া থাকবে। যেমন এখানে ক্ষেত্রফলের মান দেয়া আছে। এখানে ক্ষেত্রফল না দিয়ে পরিসীমার মান দেয়া থাকতে পারত। ক্ষেত্রফল না দিয়ে কর্ণের মান দেয়া থাকতে পারত। তাহলে তখন আমরা কি করতাম? যদি এখানে বলতো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ এভাবে বলা আছে, সাথে বলা আছে কর্ণের দৈর্ঘ্য এত। কর্ণের দৈর্ঘ্য ধরেন বলা হচ্ছে ৩০। তখন আমরা কি করতাম? কর্ণের দৈর্ঘ্য বের করে মানে ধরে নিয়ে তারপর কর্ণের দৈর্ঘ্যটা বের করে সেটা সমান লিখতাম হচ্ছে ৩০। আবার যদি বলা থাকতো দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ, সাথে বলা থাকতো হচ্ছে পরিসীমা এত, পরিসীমা ৪০। তাহলে আমরা কি করতাম? ধরে নিয়ে পরিসীমাটা বের করতাম। ২ দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখে সমান লিখতাম হচ্ছে পরিসীমা। সেখান থেকে মানটা আমরা বের করতাম। তাহলে কি হবে? এখানে ম্যাথ যেভাবে আসতে পারে সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমরা কি করব? হয় পরিসীমা বের করব, না হলে ক্ষেত্রফল বের করব, না হলে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করব। এইগুলো হচ্ছে প্রিলির জন্য। এর বাইরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে ধরেন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, কর্ণ দেয়া আছে। কর্ণ দেয়া আছে সাথে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যেকোনো একটা মান দেয়া আছে। কর্ণ দেওয়া আছে সাথে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যেকোনো একটা মান দেওয়া আছে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। এটা আপনারা করেছেন অনেকে। তাহলে যেটা করতে হবে, দেয়া আছে দৈর্ঘ্য প্রস্থের যেকোনো একটা মান আর দেয়া আছে কর্ণ। সিমিলারলি আমরা কি করব? যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা কি করব? ধরে নিব বা বের করব। যেমন হচ্ছে এরকম যদি আমরা বলি, আমাদের সামনে একটা ম্যাথ আসবে আপাতত। ওই নিয়মটা আমরা দেখব। সামনে একটা ম্যাথ আসবে আবার। তো এখন আপনাদের যে ম্যাথটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, যে যেগুলো আসতে পারে তার কিছু আ স্যাম্পল আপনাদেরকে দেখাই। যেমন এই ম্যাথটা এটা আপনাদের মুখোমুখি করতে হবে। অর্থাৎ আপনারা একটু তাড়াতাড়ি করে আমাদের চ্যাট বক্সে একটু লিখে দেন সবাই এখন এটা করে। এটার অ্যান্সারটা আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেন। প্রশ্নে বলা আছে ৬০০ সেন্টিমিটার দীর্ঘ মানে দৈর্ঘ্যটা হচ্ছে ৬০০ সেন্টিমিটার আর ৩০০ সেন্টিমিটার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান দেয়া আছে। বলা আছে আয়তাকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে? তো আমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আগেই জেনেছি। বেড়াটা কি হবে? ৪ দিকের যেটা থাকবে। ৪ দিকের বেড়া থাকে হচ্ছে ৪ দিকে। তার মানে যেখানে হচ্ছে আয়তক্ষেত্র থাকবে তার ৪ দিকে বেড়া থাকবে। তো ৪ দিকে বেড়া থাকলে সেখানে দৈর্ঘ্যও থাকবে, প্রস্থও থাকবে। এখন দেখেন যদি আমরা ৪ দিকের বেড়াটা বের করতে যাই তাহলে আমাদের অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থের মানটা আমাদের জানতে হবে।
দৈর্ঘ্য আর প্রস্থের মানটা আমাদের জানতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান তো এখানে দেয়া আছে। আমরা জানি হচ্ছে পরিসীমার সূত্র কি? এখানে বেড়া বলতে যা বোঝাচ্ছে পরিসীমা তাই। আমরা জানি পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি অ্যান্সার ৩ টা পেয়েছি। ৩ জনের অ্যান্সারই কারেক্ট। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এখন একটু ম্যাথটা দেখে ফেলি। আরেকটা অ্যান্সার চলে এসেছে। ৪ জন অ্যান্সার চলে এসেছে। তো আমরা জানি পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে কত? ৬০০, ৬০০ আর প্রস্থ হচ্ছে ৩০০। এখন এইটাই কিন্তু পরিসীমা। একটা সিম্পল জিনিস। যদি আমি জানি যে পরিসীমা হচ্ছে বেড়া বা বেড়া হচ্ছে পরিসীমা সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথ করা একবারে সহজ হয়ে যায়। তাহলে ৯০০ ইনটু 2 হচ্ছে ১৮০০। এখানে দিয়ে আসে সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটারে কনভার্ট করি, মিটারে কনভার্ট করলে হয়ে যাবে ১৮। আমরা জানি হচ্ছে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। ওকে, অনেকে হচ্ছে আপনারা কমেন্টে লাস্টে আবার অ্যান্সার দিয়েছেন। আ আমরা একটু অ্যান্সারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, সবার অ্যান্সারই ঠিক আছে। তো অ্যান্সার হবে হয় ১৮০০ সেন্টিমিটার না হলে ১৮ মিটার। এই ২ টার যেকোনো একটা অ্যান্সার হবে। হয় ১৮ সেন্টিমিটার না হলে ১৮০০ মিটার। ওকে, এখন আমি আ আরেকটা ম্যাথ দেখব আমরা। পরের যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখব। এখানে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ হচ্ছে ১০ মিটার। এটা আপনারা করেছেন অনেকেই। এটার ক্যালকুলেশনটা এখানে রুট ওভার এর একটা মান আসে যেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। আবার যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না সেক্ষেত্রে রুটের মানটা বের করতে হয়। তো এখানে কথা হচ্ছে যে প্রশ্ন ছিল আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার। তো আমি জাস্ট আপনাদের যারা পারেননি অ্যাসাইনমেন্টের ম্যাথটা তাদের জন্য একটু দেখায় দিচ্ছি। আমি সমীকরণগুলো তৈরি করে দিচ্ছি। প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার। তাহলে কর্ণের সূত্রটা আমরা কি জানি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কর্ণের সূত্র জানি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আরেকজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, ১৮০০ আর ৫০ এটার অ্যান্সার বলেছেন ৫০। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে রুটটা লিখা যাবে না মেবি। আমি যদি হচ্ছে আ এভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমি জাস্ট এখানে পাশে লিখছি। আ আমাদের হচ্ছে এখানে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে ১৫ মিটার। তাহলে আমরা হচ্ছে ধরলাম আ কর্ণের দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কর্ণের সূত্র। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এইটা যদি আমি জানি তাহলে এখানে বলাই আছে কর্ণ হচ্ছে ১৫ মিটার। বলা আছে কর্ণ হচ্ছে ১৫ মিটার। তাহলে এটাকে আমরা কি করে নিব? ১৫ ধরে নিব। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে ১৫। এটা আমি ধরে নিলাম। এটা ধরে নিলে যেটা হচ্ছে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখানে। একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। তবে এডিশনালি এখানে একটা মান দেয়া আছে। সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন বলা আছে প্রস্থ ১০ মিটার। তার মানে এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার a হচ্ছে দৈর্ঘ্য আর b হচ্ছে প্রস্থ। এখানে b এর মানটা দেয়া আছে ১০। তো আমরা যদি এখানে আগে যদি ২ পাশে স্কয়ার করে স্কয়ার করি তাহলে ১০ ১০ ১০০। b এর মান ১০ লেখা আছে ১০ স্কয়ার। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে, "স্যার আমি হচ্ছে এখানে স্কয়ারটা আর রুটটা কাটতে পারবো কিনা?" তো আমাদের মনে রাখতে হবে যে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে আমরা স্কয়ার রুট কাটতে পারি না। এটা কাটা সম্ভব না। ভাগ অথবা গুণ থাকলে সেক্ষেত্রে কাটা যাবে। কিন্তু প্লাস আর মাইনাস যদি মাঝখানে থাকে ২ টা রাশির মাঝখানে, সেক্ষেত্রে আমরা স্কয়ারের রুট কখনই কাটতে পারব না। কারণ ২ পাশে স্কয়ার করার কারণে ১৫ কে স্কয়ার করলে হয় ২২৫। আপনাদের বলেছিলাম বর্গ সংখ্যাগুলো মুখস্থ করতে। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবেন। আর এগুলো আপনাদের লিখা না থাকলে আমার যে ম্যাথ সায়েন্স এর গ্রুপে এগুলো দেয়া আছে। ১ থেকে আ ২৫ পর্যন্ত বর্গ সংখ্যাগুলো বা ১ থেকে ১০ পর্যন্ত ঘন সংখ্যাগুলো এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিবেন। দেখেন এখান থেকে আমরা মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এর মানটা। আমাদের এর মানটা চলে আসতেছে হচ্ছে এরকম বা a স্কয়ার এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে a স্কয়ার সমান আসতেছে হচ্ছে ২২৫ মাইনাস ১০০ আমরা যদি ১০০ টাকে ডান পাশে নিই মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে হয়ে যাবে ১২৫। ১২৫ আচ্ছা, তারপর a এর মানটা আমরা বের করে নেব এখান থেকে। এর মানটা বের করলে আসবে রুট ওভার ১২৫। রুট ওভার ১২৫। আচ্ছা, এখান থেকে আমরা রুটের মানটা বের করে নিব। বের করে নিয়ে যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থের মান আগেই দেয়া আছে। যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থের মান আগেই দেয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। কিভাবে?
আমাদের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে AB, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A ইনটু B, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এর মানটা আমরা এখান থেকে পাবো। এখান থেকে এর মানটা পাবো। আর B এর মানটা দেয়া আছে, প্রস্থ হচ্ছে 10। ২ টা এখানে একসাথে গুণ করলে পেয়ে যাবো আমরা ক্ষেত্রফলটা। এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট, লাস্ট অ্যাসাইনমেন্টের অঙ্কটা। তাহলে আমরা হচ্ছে এই ম্যাথটা দেখলাম। এটা একটু অন্যরকম ম্যাথ, অর্থাৎ এখানে হিসাবটা একটু জটিল। তো এই ধরনের ম্যাথও আমাদের সামনে চলে আসতে পারে। অর্থাৎ আমাদের পরীক্ষায় যে ১৫ টা ম্যাথ আসে সেখানে ১, ২ টা, ৩ টা, ৪ টা, ৩ টা ৪ টা পর্যন্ত ব্যতিক্রম থাকে। অর্থাৎ এগুলো একটু বড়। অন্যান্য ম্যাথগুলো ছোট থাকলে কিছু ম্যাথ বড় দেয় ব্যালেন্স করার জন্য। তো আমরা যদি সময় থাকে এগুলো ক্যালকুলেশন যদি আমরা পারি তাহলে অ্যান্সার করব। না হলে স্কিপ করে যাব। পরে সময় থাকলে এগুলো অ্যান্সার করব। ঠিক আছে? তো বড় ম্যাথগুলো দেখলে ১ম এ এগুলো করে ফেলা উচিত না। কারণ হচ্ছে এগুলো করতে গেলে অনেক টাইম কিল হয়। একটা ম্যাথ করতে গিয়ে দেখা গেল আমার ৫ টা এমসিকিউ চলে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই ম্যাথগুলো একটু রেখে দিব দাগ দিয়ে, যে এটা আমি পারি কিন্তু পরে অ্যান্সার করব। জাস্ট দাগ দিয়ে রাখবো। শেষের দিকে আমি যদি সময় বাঁচাতে পারি ৫-১০ মিনিট, তখন আমরা এই ধরনের ম্যাথগুলো অ্যান্সার করব। না হলে যেটা হবে, একটা ম্যাথ, বড় ম্যাথ আপনি করতে গেলেন কিন্তু ক্যালকুলেশন মিলল না। অ্যান্সার আসলো না, অপশন আপনি অ্যান্সার মিলাতে পারলেন না। সেক্ষেত্রে আপনার হচ্ছে মন মেজাজ খারাপ হয়ে যাবে। পরীক্ষার হলে এটা খুবই খারাপ জিনিস। এটা করা যাবে না। এজন্য আমরা বড় ম্যাথগুলো একটু স্কিপ করে যাব, দাগ দিয়ে রেখে যাব। পরে আমরা এই বড় ম্যাথগুলোতে আসবো। আর যে ম্যাথগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা যায় সেগুলোই আমরা শুধু করব। কারণ আমাদের পরীক্ষায় পাস করতে হলে শুধু ম্যাথ না, অন্যান্য সাবজেক্ট গুলো ভালো করতে হবে। ওকে। এখানে আরেকটা প্রশ্ন আছে। বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার এবং প্রস্থ ৫ সেন্টিমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? এটা আমাদের আজকে আরেকটা নতুন ম্যাথ। আমি একটু আগে যেটা বলছিলাম যে, আমরা যে ২ টা নিয়ম বললাম, ২ টা নিয়মের ম্যাথ বললাম, তার পাশাপাশি তার পাশাপাশি আমরা কি করব, অন্য কিছু ম্যাথ দেখব। গুড, ভেরি গুড। একজন অ্যান্সার দিয়ে দিয়েছেন। অ্যান্সার দিয়েছেন কারণ হচ্ছে উনি হচ্ছে ত্রিভুজের যে অংশটা এটা ভালো করে পড়েছেন। ত্রিভুজের যে অংশটা ওটা ভালো করে পড়েছেন, তাই অ্যান্সার আগেই দিয়ে দিয়েছেন। তো আমরা যদি ত্রিভুজের অংশটা সবাই জানি তাহলে আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি, আপনারাও অ্যান্সার দিয়ে দিতে পারবেন মুহূর্তের মধ্যেই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ২ টা কোণ সমান। আপনাদের মনে আছে যে আয়তক্ষেত্রের ২ টা কোণ সমান। আর পাশাপাশি পড়েছিলাম আয়তক্ষেত্রে একটা সমকোণ আছে। আমরা আবার আয়তক্ষেত্রে একটু ব্যাক করব। দেখেন এইখানে এটা একটা আয়তক্ষেত্র। এখানে কর্ণ ২ টা কিন্তু সমান। আপনাদের মনে আছে এসি আর বিডি ২ টা কোণ সমান। এখন দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যে এইখানে আমরা যদি এইখানে যদি আমরা এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই যে ত্রিভুজটা আছে, এই যে শুধু এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি আমরা, এই ত্রিভুজের কথা চিন্তা করলে এইখানে একটা সমকোণ আছে। দেখেন এখানে একটা সমকোণ আছে। তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। আশা করি সবাই ধরতে পেরেছেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, ২ জন অ্যান্সার দিয়েছেন। ভেরি গুড। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে একটা বাহু যদি ৫ হয়, খেয়াল করে দেখেন, একটা বাহু যদি ৫ হয়, আরেকটা বাহু যদি ১২ হয়, একটা বাহু ৫, একটা বাহু ১২, আরেকটা বাহু ১৩ না হয়ে যাবে না, ১৩ হতেই হবে। তাহলে এই যে আ এখানে যেটা অতিভুজ আমরা বলছি, যেটা অতিভুজ সেটা কিন্তু ১৩। যদি এখানে হয় ৫ তাহলে আরেকটা হবে ১২। এখন আপনাকে ধরতে হবে যে ৫, ১২ থাকলে আরেকটা হবে ১৩, ১৩, ১২ থাকলে আরেকটা হবে ৫, ৫, ১৩ থাকলে আরেকটা হবে ১২। এটা কিন্তু আপনাকে ধরতে হবে। অথবা আর যেগুলো পড়েছিলাম ৬, ৮, ১০, ঠিক আছে? ৭, ২৪, ২৫, ওই সবগুলো জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনার জ্যামিতিটা একবারে পুরোপুরি সহজ হয়ে যাবে। আমরা যদি ওই অংশটা শুধু মাথায় রাখতে পারি তাহলে ত্রিভুজ শেষ। ত্রিভুজ দিয়ে আমাদের যে প্রশ্ন আসবে এগুলো আমরা পারব। তারপর আয়তক্ষেত্র, তারপর হচ্ছে আপনার আ বর্গ, তারপর হচ্ছে রম্বস। এই বর্গ রম্বস থেকে প্রশ্ন বেশি আসে। সেই অংশগুলো আমরা ইজিলি অ্যান্সার করতে পারব। ঠিক আছে? আমি আজকে আপনাদের আরো কিছু স্যাম্পল দেখাবো। এখন আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা পড়ে তারপর আমরা অ্যান্সার করার চেষ্টা করি। আমরা প্রশ্নটা একটু দেখি কি বলা আছে। ওকে। প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। খেয়াল করেন। দৈর্ঘ্য বলা আছে ১২ সেন্টিমিটার। তাহলে আমরা একটু কল্পনায় আমাদের চিত্র এঁকে ফেললাম। দৈর্ঘ্যটা কোথায় আছে? ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে ১২ সেন্টিমিটার। ওকে, আমি একটা আয়তক্ষেত্র এখানে এঁকে নিচ্ছি আপনাদের জন্য। দৈর্ঘ্য বলা আছে দেখেন ১২ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে আ ১২ সেন্টিমিটার নিচ্ছি হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলা আছে ১২ সেন্টিমিটার। আচ্ছা, এখানে লিখছি ১২। ওকে। তারপর বলা আছে প্রস্থ ৫। তাহলে আপনার প্রস্থ এদিকে ৫ ধরেন। এখন কি বলা আছে দেখেন, বলা আছে একটি কর্ণের দৈর্ঘ্য কত? এখন আমি যদি কর্ণটা এভাবে এই বরাবর আঁকি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে না। আমরা কর্ণটা নিলাম হচ্ছে এই বরাবর। আমরা কর্ণটা নিচ্ছি হচ্ছে এই বরাবর। আমরা যদি এই বরাবর কর্ণটা নেই,
তাহলে কি হচ্ছে, এটা কত হয়ে যাবে দেখেন, এটা হয়ে যাবে কর্ণটা 13। জাস্ট এই প্রশ্নটা আমরা এটাকে ড্র করলাম এখানে। কি বলা আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12, আমরা লিখলাম 12, প্রস্থ হচ্ছে 5, আর কর্ণ দেওয়া আছে 13। এখন এই কর্ণটা কিন্তু আপনাকে বলে দেয়া না, এটা আপনাকে বের করতে হবে। তো আমরা হচ্ছে জানি যে এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা বাহু 5 আর 12 হলে, দুইটা বাহু 5 আর 12 হলে আরেকটা 13 হতেই হবে। 5, 12, 13। আমরা ইজিলি কিন্তু বের করে ফেলতে পারতেছি যে হচ্ছে কর্ণটা কত। আবার উল্টা ভাবে আমি আপনাদের প্রশ্ন করতে পারি এইভাবে, দেখেন যে এভাবে প্রশ্ন করতে পারি যে একটা আয়তক্ষেত্র, সবাই একটু প্রশ্ন লিখে নেন তাড়াতাড়ি করে। প্রশ্ন লিখে নেন, প্রশ্নগুলো লিখে নেন যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5, যেটা আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওই ধাঁচের একটা অঙ্ক। প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার। সবাই লিখে নেন, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 5, প্রস্থ 5 বলা আছে, আর বলা আছে কর্ণের দৈর্ঘ্য 13 হলে ক্ষেত্রফল কত? এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 13, এটা দেওয়া আছে 13 হলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ক্ষেত্রফল বের করতে গেলে কর্ণ দিয়ে আমরা বের করতে পারবো না, অ্যান্সার চলে এসেছে আমাদের। আমরা কর্ণ দিয়ে বের করতে পারবো না, আমাদের কি লাগবে? দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। ওকে ফাইন, একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন, থ্যাংক ইউ। তো আমরা জানি যে হচ্ছে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, কর্ণ লাগবে না। কিন্তু আমাদের কর্ণটা এখানে কাজ করবে কি, কর্ণটা দিয়ে আমরা বের করবো দৈর্ঘ্যটা কত। তো আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু এখানে দৈর্ঘ্যটা দেয়া নাই, কারণ আমাদের মূল টার্গেট দৈর্ঘ্যটা বের করা। তাহলে আমি জানি 5, 13 হলে আরেকটা বাহু 12 না হয়ে যাবে না, 12 না হয়ে যাবে না। সেক্ষেত্রে দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 12 আর প্রস্থ পেয়ে গেলাম 5। এখন এটা যদি আমি সমীকরণে বসাতে চাই, একটু আগে যে ম্যাথটা করছিলাম, যদি ওরকম যদি বাহু যদি সমীকরণে বসে করতে চাই, সেক্ষেত্রে অনেক টাইম লাগবে। মিনিমাম 2 মিনিট টাইম লাগবে এটা করতে গেলে, সলভ করতে গেলে মিনিমাম 2 মিনিট। কিন্তু আমরা যদি হচ্ছে বাহুগুলো জানি, সেক্ষেত্রে একেবারে পারফেক্টলি অ্যান্সার করতে পারবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। জাস্ট চিন্তা করব 5, 12, 13, তাহলে 12, 5, 12, 60। জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, 2 জন অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ক্ষেত্রফল বের করা। সেক্ষেত্রে আমাদের বাহু লাগবে, আর বাহু দেয়া না থাকলে আমরা বাহুটা কি করব? বাহুটা বের করে নিব। কিভাবে? আয়তক্ষেত্র, বর্গ আর রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমকোণী ত্রিভুজ থেকে আসবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা আরেকটা ম্যাথ দেখি আছে কিনা এখানে, কি ম্যাথ আছে। ওকে, এটা আপনাদের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এই ম্যাথটা আপনাদের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সবাই তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে অ্যান্সারটা নিবেন। এই ম্যাথটা আপনাদের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এই ম্যাথগুলো বিসিএস আসার মতো স্ট্যান্ডার্ড ম্যাথ। অর্থাৎ এই ম্যাথটা দিলে যেটা হচ্ছে, পিএসসি লাভ হচ্ছে তারা ত্রিভুজ থেকে প্রশ্ন না দিয়েও ত্রিভুজের যে কনসেপ্টটা সেটা কাজে লাগাতে পারছেন এই ম্যাথেই। সবাই অ্যান্সারটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন, 5 সেকেন্ড সময়। ওকে, অ্যান্সার চলে এসেছে আমাদের কাছে। অ্যান্সার দিয়েছেন সময় মতো 3 জন। ওকে, অ্যান্সার একজন দিয়েছেন 12, ফাইন। আরেকজন দিয়েছেন 48, আরেকজন দিয়েছেন 12, 42। কি ব্যাপার, এত এত ভ্যারাইটিস কেন অ্যান্সার? 3 জনের 3 রকম অ্যান্সার কেন? মানে এই ম্যাথগুলো আপনি করতে গেলে বুঝবেন যে আপনাদের বাহুগুলো মুখস্থ হয়নি। মানে মুখস্থ হলে আপনি কাজে লাগাতে পারছেন না। মুখস্থ হলে কাজে লাগাতে পারছেন না, কাজে লাগাতে হবে। আমরা 4 জনের অ্যান্সার পেয়েছি মেবি। 5 জনের অ্যান্সার পেয়েছি, 5 জনের অ্যান্সার পেয়েছি, 6 জন। 6 জন অ্যান্সার পেয়েছি। আচ্ছা, একজন কারেক্ট করে দিয়েছে। ওকে ফাইন। নিশাত আপু, আপনি কোনো অ্যান্সার দিচ্ছেন না। আপু অ্যান্সার করতে হবে। ভুল হলে হোক, সমস্যা নেই, আমরা ভুল থেকে শিখবো। নিশাত আপু, তামান্না আপু, আপনারা অবশ্যই অ্যান্সার করবেন। অ্যান্সার না করলে আমরা শিখতে পারবো না। ওকে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র দেওয়া দেওয়া আছে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কর্ণ 10।
তো আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থটা নেওয়া। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ নিতে হবে। এটা হচ্ছে ১ম কাজ। তাহলে দেখেন আপনাদের মনে আছে ৩, ৪, ৫ ৩, ৪, ৫ হলে এই ৩, ৪, ৫ টাকে আমরা অনেকভাবে বানাতে পারতাম। সেটা হচ্ছে আপনার যদি আমরা ৩, ৪, ৫ কে ৩, ৪, ৫ এই বাহুটা ধরে আমরা এটাকে রেফারেন্স ধরে অনেকগুলো বানাতে পারি। ২ দিয়ে গুণ করলে হয় ৬, ৮, ১০। ৩, ৪, ৫ কে যদি আমরা ২ দিয়ে গুণ করি সেক্ষেত্রে হয়ে যায় ৬, ৮, ১০। এখন দেখেন যেটা বলছিলাম আমাদের এখানে বলা আছে দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার এবং কর্ণ হচ্ছে ১০ সেন্টিমিটার। সেক্ষেত্রে দেখেন আরেকটা বাহু অবশ্যই ৬ সেন্টিমিটার হবে। তার মানে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থটা হচ্ছে ৬ সেন্টিমিটার। প্রস্থটা হচ্ছে ৬ সেন্টিমিটার। যদি আপনারা চিত্র এঁকে দেখতে চান, আমি চিত্র এঁকে দেখাচ্ছি। আ আচ্ছা বলা ছিল কি দৈর্ঘ্য হচ্ছে ৮ সেন্টিমিটার, কর্ণ হচ্ছে ১০ সেন্টিমিটার। তাহলে কর্ণটা আমরা যদি ধরে নেই, কর্ণটা হচ্ছে ১০ সেন্টিমিটার। ঠিক আছে? কর্ণ হচ্ছে ১০, দৈর্ঘ্য হচ্ছে ৮। এখন প্রস্থটা কিন্তু দেয়া নাই। তাহলে আমরা জানি হচ্ছে এখান থেকে ৬ আর ১০ আমরা নিতে পারি। ৬ আর ১০। তাহলে দৈর্ঘ্য পেলাম ৮, প্রস্থ পেলাম ৬। ৬ আটা ৪৮। তো ক্ষেত্রফল হয়ে গেল ৪৮। আ যারা অ্যান্সার দিয়েছেন থ্যাংক ইউ। ওকে, এই ধরনের ম্যাথ আসতে পারে হচ্ছে আয়তক্ষেত্র থেকে। আমরা মোটামুটি সব ধরনের আ স্যাম্পল গুলো দেখলাম। এর বাইরেও কিছু ম্যাথ আছে। এর বাইরেও কিছু ম্যাথ আছে। সেগুলো আপনাদের শিট দেওয়া হবে। আজকেই সন্ধ্যার পরে আপনাদেরকে শিট পাঠানো হবে। তো আপনারা হচ্ছে এই শিটে ম্যাথ গুলো করবেন। শিটে হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামুদ্রিক সবগুলোর ম্যাথই আছে। তো আপনারা আপাতত আজকের ক্লাসে যতটুকু পর্যন্ত পড়ানো হবে সেই টপিকের ম্যাথ গুলো দেখবেন। ওকে, আমরা এখন আয়তক্ষেত্র থেকে চলে যাব বর্গক্ষেত্রে। আমরা যেহেতু বর্গক্ষেত্র গত ক্লাসে করেছি, সেখানে আমি জাস্ট আপনাদের একটু মনে করে দিচ্ছি বর্গক্ষেত্র কি ছিল। আমরা বর্গক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে বলেছিলাম যে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার আর কর্ণ হচ্ছে √2 ইনটু a বা a ইনটু √2। যে এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে √2 ইনটু a বা a√2। এখন আমরা গত ক্লাসে যে ম্যাথ গুলো করেছিলাম আপনাদের মনে আছে যে একটা বাহু থাকলে কর্ণ বের করা বা কর্ণ থাকলে বাহু বের করা। জাস্ট আমি এই ম্যাথটার কথা মনে করিয়ে দেই। আমরা এটা লাস্ট ক্লাসে করেছিলাম যে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2, ক্ষেত্রফল কত? তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র ছিল √2 ইনটু a। আপনাদের মনে আছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র ছিল √2 ইনটু a। আমরা √2 ইনটু a সমান 4√2 ধরে দুই পাশ থেকে √2 বাদ দিয়ে আমরা পেয়েছিলাম a এর মান হচ্ছে 4। সেখান থেকে পেয়েছিলাম ক্ষেত্রফল 4 স্কয়ার সমান 16। এটা আপনাদের মনে আছে? তো এখন আপনাদের জন্য ম্যাথ হচ্ছে এই ম্যাথটা। ঠিক আছে? আপনারা এটা বের করে দেখাবেন। যেহেতু আপনারা জানেন কর্ণের দৈর্ঘ্য কত, আর এটাও জানেন যে আ আ বর্গক্ষেত্রের পরিসীমা কত, এটা আপনারা হচ্ছে এখন আমাকে করে দিবেন। যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? একটি বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্য কত গুণ? এটা আপনারা এখনই আমাকে জানাবেন। আমাদের ক্লাসটা ৪০ মিনিট শেষ হয়ে যাবে ১ মিনিটের মধ্যে। তো এটা শেষ হয়ে গেলে আমরা আ আবার ৪ঃ২০ এ জয়েন করব। আপনাদের ১০ মিনিটের ব্রেক থাকবে। ১০ মিনিট পরে আমরা কি করব সবাই ১০ মিনিট পরে জয়েন করব ৪ঃ২০ এ এবং ১০ মিনিট পরে যখন জয়েন করব তখন আপনাদের এই ম্যাথটা করে নিয়ে আসতে হবে। ম্যাথটা আপনারা কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি, হিন্টস দিচ্ছি একটু। বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা। তো আমরা পরিসীমা জানি কত? 4 ইনটু a। আর বলা আছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √2 ইনটু a। এখন বের করতে হবে যে পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের থেকে কত গুণ বড়। আপনারা বের করবেন পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের থেকে কত গুণ বড়। তো আমরা হচ্ছে ইনশাআল্লাহ ৪ঃ২০ এ ব্যাক করব। আপনারা ১০ মিনিট পরে সবাই